ফেসবুকে লাইভটা অন হয়ে গেছে, তোমরা আস্তে আস্তে সবাই জয়েন করো। এতক্ষণ আমার সাথে ইউটিউবে প্রচুর মানুষ ছিল এবং আমাকে সবাই কনফার্মেশন অলরেডি দিয়েছে যে দিদি আমরা সবাই ফেসবুকে আসছি তোমার সাথে জয়েন করবো বলে। তোমরা আস্তে আস্তে সময় নিয়ে জয়েন করো, আমি ওয়েট করে যাচ্ছি একটুখানি। আজকে ইউটিউবে আমি দুটো গল্প শেয়ার করেছি। একটা হচ্ছে আমাদের যেরকম নিশিটাকের কনসেপ্ট আছে সেরকম মারাঠিতে হকামারি একটা কনসেপ্ট, একটা আরবান লেজেন্ড। তো সেই একটা স্টোরি, তার উপর ভিত্তি করে একটা রিয়েল লাইফ স্টোরি যেটা আমি একজনের থেকে কালেক্ট করেছি। সে আমার খুব ভালো একজন নিউমেরোলজিস্ট বন্ধু এবং সে আমাকে একটা দারুণ গল্প শেয়ার করেছে। তো ডেফিনেটলি তোমরা ওই স্টোরিটা শোনো। আর তারপর আমাকে অনন্যা ভট্টাচার্য পাঠিয়েছিল তার ঠাম্মার বাবার মামাতো বোন বেশ অনেক দিন আগের একটা মারাত্মক ইনসিডেন্ট, সেটা একদম রিয়েল লাইফ একটা ইনসিডেন্ট। তো দুটোই প্রচন্ড ভয়ের ঘটনা। তোমরা যারা চাও তোমরা চাইলে ইউটিউবে গিয়ে শুনতে পারো, পরপর দুটো ঘটনা ওখানে বলা আছে। আর আজকে এখানে ফেসবুকেও আমি একটা অত্যন্ত ভয়ের ঘটনা, আর তার সাথে ফেসবুকে আমাকে একজন রিকোয়েস্ট করেছিল যে মনসা পুজো কদিন আগে গেছে দিদি তুমি সাপের কোনো গল্প বলো। তো ঠিক আছে, আমি একটা সাপের অভিশাপের গল্পই বলবো, ছোট্ট গল্প প্রিয়া আমাকে পাঠিয়েছে, তো ওই ঘটনাটাও আজকে শেয়ার করে দেবো, ঠিক আছে? কিন্তু যারা যারা নতুন শোনো তাদের জন্য একটু বলে দিই যে আমি ইউটিউব এবং ফেসবুক দুটোতেই লাইভ করি এবং ইউটিউবে লাইভ শেষ হওয়ার পর আমি এখন ফেসবুকে জয়েন করেছি। আমার বেশ কিছু প্রমোশনাল ওয়ার্ক থাকে, প্লাস আমার কিছু অ্যানাউন্সমেন্ট দেওয়ার থাকলে আমি দিয়ে নিই, তারপর স্টোরিটা শুরু হয়। তো যদি কেউ এই পার্টটা স্কিপ করতে চাও তোমরা মানে স্কিপ করে গিয়ে পরের থেকে স্টোরিটাতে ডাইরেক্ট গিয়ে স্টোরিটা শুনতে পারো, ঠিক আছে? যাতে কোনো অসুবিধা না হয় তাই জন্য আমি এটা মেনশন করে দিলাম। গুড ইভিনিং, জয়দা জয়েন করেছে, অনেকদিন পর জয়দাকে দেখলাম লাইভে। গুড ইভিনিং এভরিওয়ান, গুড ইভিনিং। ওকে, so you are looking gorgeous anytime, অমৃতা বিশ্বাস লিখছে। থ্যাংক ইউ দিদি। আমাকে গর্জিয়াস লাগার পেছনে তো তোমরা জানোই যে আমার তো কোনো হাত নেই, এটার পেছনে আমার প্রত্যেকটা সেলার বন্ধুরা যারা রয়েছে তারা এত সুন্দর সুন্দর জিনিস আমাকে পাঠাচ্ছে পুজোর প্রমোশনের চক্করে। আমি তো নিজের ফ্যাশন স্টাইলই মানে আলাদাই হয়ে গেছে ভাই। তো অ্যাকচুয়ালি ওরাই আমাকে এনকারেজ করে সাজিয়ে গুছিয়ে নিয়েছে নিজেদের মতন করে। আমার আজকে যে শাড়িটা সেটা স্পন্সর করেছে মমিতা পল ফ্রম বন্ধুত্ব বুটিক, আর আমার গলার যে নেক পিসটা দেখতে পাচ্ছ সেটা স্পন্সর করেছে মণিদীপা। আমার এই যে শাড়িটা আছে সেটা হচ্ছে খাদি ম্যাটেরিয়ালের ওপরে যাচ্ছে, এটা আঁচলের পাটটা যাচ্ছে, পুরো বডিতে এরকম কিউট কিউট আউলস বানানো রয়েছে। তো এটা তো একদম লক্ষ্মী পুজোয় পরার জন্য একটা পারফেক্ট শাড়ি, তাই না? আমি এটা লক্ষ্মী পুজো দিনই পরবো। আর তাছাড়া এই শাড়িটা হচ্ছে খাদি ম্যাটেরিয়ালের উপরে যাচ্ছে, যেটা মলমলে যে শাড়িটা তোমাদের আমি দেখিয়েছি মলমলের থেকে একটু মোটা হয় এই ম্যাটেরিয়ালটা, কিন্তু এটাও অত্যন্ত সফট, একদম বডি হাগিং হয়। আর এটার প্রাইস যাচ্ছে হচ্ছে 450। ওকে, এই রেঞ্জের মধ্যে এরকম ডিফারেন্ট প্রিন্টের ওপরে এই কালেকশন তোমরা পেয়ে যাবে। এর সাথে অবশ্য ব্লাউজ পিসও আছে যেটা এরকম ফুল হোয়াইট যাচ্ছে, শুধু এরকম প্লেন হোয়াইট কালারেরই এটার ব্লাউজ পিস যাচ্ছে। ওকে, আর আমার গলায় যেটা দেখতে, আচ্ছা আমি মমিতার নাম্বারটা বলি। মমিতার নাম্বারটা হচ্ছে 9775158197। রিপিট করছি 9775158197। এই নাম্বারে তোমরা মমিতাকে পেয়ে যাবে। মমিতার কাছ থেকে এরকম ডিফারেন্ট বন্ধুত্ব বুটিকের কালেকশন দেখে নিতে পারো। আর গলায় আমি যেটা পরে রয়েছি সেটা তো আমার আফগানি মোড়ি অন করে দিয়েছে। আমি যেই এই নেক পিসটা দেখেছি লাইক আফগান জলেবি টাইপ, তো আমার দারুণ লেগেছে। এটা একটা ব্ল্যাক পলিশ আফগানি জুয়েলারি। জাস্ট লুক অ্যাট দিস নেক পিস, দেখো একটা স্টেটমেন্ট পিস। এটাই তোমার পুরো লুকটাকে মানে তুমি একদম ডাল শাবি কিছু পরে নিয়ে তার সাথেও যদি এই নেক পিসটা পরে নাও তোমাকে তো একদম কুইনের মতোই দেখতে লাগবে। এতটাই সুন্দর হেভি জুয়েলারি, একটু হেভি আমি বলেই দিচ্ছি, একটু হেভি। ইটস নট দ্যাট, তবে হ্যাঁ যারা জুয়েলারি ক্যারি করতে পারে তাদের কাছে কিছু ম্যাটার করবে না। যারা ক্লে জুয়েলারিস পরো তারাও একদম কনভিনিয়েন্টলি নিতে পারবে, কারণ এর থেকে কিন্তু ক্লে জুয়েলারিস গুলো হেভি হয়। তো এইটা অত হেভি না যতটা ইট লুক লাইক, বাট এটা তোমার যতটা দেখতে লাগছে ততটা না হলেও একটু হেভি আছে, বাট ক্লাস দেখবে। তো এইরকম প্রচুর আফগানি স্টাইলের জুয়েলারিজ মণিদীপার কাছে অ্যাভেলেবেল রয়েছে। একটা কথা একটু মেনশন করে দিচ্ছি যে হয়তো এক্স্যাক্টটা না পেলেও না পেতে পারো, ঠিক আছে? একটা কথা মাথায় রাখো, এক্স্যাক্ট পিসটা অনেক সময় অনেকে চাও, এক্স্যাক্টটা না পেলেও না পেতে পারো, কিন্তু এর ওপর বা এই স্টাইলে তোমরা অনেক রকমের ভ্যারাইটি ডিজাইন পেয়ে যাবে, কালার পেয়ে যাবে। অ্যান্ড মোর ওভার আরো নতুন স্টক ওর কাছে আসছে, সেগুলো সব তোমরা একের পর এক ওর কাছে দেখে নিতে পারো। তো এটার প্রাইস আছে 400, এটার প্রাইস আছে 400। শাড়িটা আমি বলেছিলাম 450 ফ্রম বন্ধুত্ব বুটিক। 977515
58197। আর নেক পিসটা যাচ্ছে মণিদীপার কাছ থেকে, সেটার একবার ওর নাম্বারটা বলে দিচ্ছি 9832163788, 9832163788। এটা যাচ্ছে মণিদীপার নাম্বার, তোমরা নেক পিস দেখে নিতে পারো। আর যদি কারোর এরপরেও মনে হয় আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে চাও, তোমাদের নিজেদের গল্প পাঠানোর জন্য, কিংবা সেলারদের নাম্বার এখান থেকে এনলিস্ট করতে প্রবলেম হচ্ছে, ইন দ্যাট কেস তোমরা আমাকে যোগাযোগ করবে 8240840618 এই নাম্বারে, 8240840618 এই নাম্বারে তোমরা আমাকে যোগাযোগ করবে এবং ভালো ভালো গল্প পাঠাও, প্রচুর ইন্টারেস্টিং গল্প পাঠাও। আমি ইগারলি শোনার জন্য ওয়েট করছি, তোমাদের কলের জন্য ওয়েট করছি। 8240840618 আমার নাম্বার। আচ্ছা, পেয়েছি তোমাকে। আচ্ছা, পেয়ে গেছো? থ্যাংক ইউ আমাকে এত কষ্ট করে খুঁজে জয়েন করার জন্য। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ওদি একটা রাজস্থানের বালাজি মন্দির নিয়ে কিছু বলো। এই আমি বালাজি মন্দিরের গল্প বলেছি, আমি বালাজি মন্দিরের একটা ঘটনা বলেছিলাম না, আমি বলেছিলাম মেনশন করে যে বালাজি মানে আবার ভেবো না তোমরা ওই আমি ইয়ের কথা বলছি, সাউথ ইন্ডিয়ার বালাজি মন্দির টেম্পলের কথা বলছি। ওইখানকার বালাজি মন্দিরে ওই যে কোনো প্রসাদ তুমি বাইরে নিয়ে আসতে পারবে না, ওটা খেতেও নেই, ওটা ওখানে ছেড়ে দিয়ে চলে আসতে হয়। ওখান থেকে কিচ্ছু ওখানে যে ড্রেসটা পরে তুমি যাচ্ছ সেই ড্রেসটাও ছেড়ে দিয়ে চলে আসতে হয়। তো ওইটা নিয়ে আমি গল্প অলরেডি শেয়ার করেছি, যদি তোমরা শুনতে চাও আমি আবার বালাজি টেম্পলের স্টোরি তোমাদেরকে শেয়ার করবো, ঠিক আছে? আমি রাজস্থানের মানুষদের থেকেই রাজস্থানী গল্প কালেক্ট করে তোমাদেরকে অবশ্যই আমি শোনাবো। ওকে, নাও একটা কথা আজকে সকালবেলা অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম, যারা গল্প শুনতে চাইবে তারা পরে রেকর্ডেড ভিডিও দেখলে একটু স্কিপ করে যেও। যারা আমার সাথে বর্ধমান থেকে আছো তাদের জন্য থাকছে একটা স্পেশাল গিফট ফ্রম মাই সাইড। সেটা হচ্ছে বর্ধমান থেকে আমাকে ইনভিটেশন পাঠিয়েছে গার্গী মুখার্জি একটা স্পেশাল ইনভিটেশন পাঠিয়েছে আমাকে বর্ধমান থেকে। সেটা হচ্ছে ওদের একটা গ্র্যান্ড সেল এক্সিবিশন হচ্ছে নক্ষত্র হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, যেটার ওপরে রয়েছে স্বয়ম্বর ব্যাংকোয়েট, 3rd ফ্লোরে আছে এটা স্বয়ম্বর ব্যাংকোয়েট। তো ওখানে 30 তারিখে মানে কালকে ফ্রাইডে, তারপরে যে নেক্সট ফ্রাইডেতে সেখানে আমি দুপুরবেলা 2টো থেকে 4টে অ্যাপ্রক্সিমেট টাইম আমি বলছি, ধরে নাও একটু প্লাস মাইনাস হতে পারে, 2টা 2:30 হতে পারে, 4টা 4:30 হয়ে যেতে পারে, 5টা হয়ে যেতে পারে, তো একটু লেট হতে পারে মেবি, কিন্তু মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি ধরে নাও 2টো থেকে 4টে এরকম টাইমিং এর মধ্যে আমি ওখানে অ্যাভেলেবল থাকবো। তো বেসিক্যালি সবার একটা কমপ্লেন আমি শুনি যে দিদি তুমি একবারও মফস্বল শহরগুলোর জন্য তো আসোই না, আমাদের সাথে তো দেখা করোই না, অলওয়েজ কলকাতাতেই মিট আপ প্ল্যান করো। তো আমি ভাবছিলাম যে এত সুন্দর করে ও এত বারবার করে আমাকে ইনভাইট করেছে, তো ওর ইনভিটেশনটা আমার ডেফিনেটলি অ্যাটেন্ড করাই উচিত, তো সেটাও হয়ে যাবে। আর তার সাথে তোমরা যারা আমাকে বর্ধমান থেকে শুনছো তাদের সাথে আমার দেখা করাও হয়ে যাবে, কারণ ওখানে তো আমি থাকবোই ব্যাংকোয়েটে অনেকক্ষণ ধরে, আর সেখানে সেলও চলবে। ইটস নট নেসেসারি যে তোমাদের সকলকে কিছু ওখানে আসলে মানে আমার সাথেই তোমরা দেখা করতে আসতে পারো, সেল চলবে। তোমরা যদি কেউ মনে করো যে এত কিছু একটা ছাদের তলাতে শাড়ি জামা কাপড় এত জুয়েলারিজ এর অ্যাভেলেবিলিটি আছে, আমরা কিছু তাহলে একটু শপিংও করে নিই, তাহলে সেইভাবে প্রিপেয়ার হয়েও আসতে পারো। আদারওয়াইজ তোমরা শুধুমাত্র আমার সাথে দেখা করতেও আসতে পারো, কোনো অসুবিধা নেই। শুধু যারা যারা আসবে আমার সাথে অবশ্যই একটু যোগাযোগ করবে এবং আমার সাথে একটু যোগাযোগ কানেকশন রাখবে, আমি কখন গিয়ে পৌঁছচ্ছি, আমাকে কখন ওখানে তোমরা পাচ্ছ সেই অনুযায়ী তোমরা ওখান থেকে তোমরা আসবে। তো আমার সঙ্গে অবশ্যই একবার যোগাযোগ করে নিয়ে ডেফিনেটলি তোমরা এসো। কিন্তু অনেকে অলরেডি আমাকে রিপ্লাই করে দিয়েছে যে হ্যাঁ দিদি যাচ্ছি, দেখা হচ্ছে। তো আরো যারা তোমরা বর্ধমান থেকে আমার সঙ্গে দেখা করতে চাও সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমার তরফ থেকে, তোমরা এসো। এটা একদম খুব একটা জনপ্রিয় লোকেশন আমার মনে হয়, নক্ষত্র হোটেলের ওপরে যে স্বয়ং ব্যাংকোয়েটটা রয়েছে সেখানে প্রচুর কালেকশনও থাকছে, সুন্দর করে সেল এক্সিবিশনটাও আমাদের হবে, আর তার সাথে সাথে আমি তোমাদের সাথে স্বতঃস্ফূর্ত ভাবে মিট করতে পারবো, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ তানিয়া, আমি ইউটিউবে আমি আগে আচ্ছা একটু এই জায়গাটা ক্লিয়ার করে দিচ্ছি, যারা আমাকে শুনছো তাদেরকে একবার আমি রিপিট করে দিচ্ছি যে আমার সানডেতে আমি 8টা থেকে আগে ফেসবুকে লাইভ করি, তারপরে আমি 9-9:30 চলে যাই ইউটিউবে, আর উল্টোটা করি হচ্ছে আমি থার্সডেতে কিন্তু আমি আগে ইউটিউবে লাইভ করি, মানে ধরো 9টায় টাইম দিলাম, তো 9টা থেকে আমি আগে ইউটিউবে আসবো, তারপর আমি ওখান থেকে ফেসবুকে আসি, ঠিক আছে? তো এটা একটুখানি তোমরা মাথায় রেখো।
শাশ্বতী ঘোষ লিখছে তোমার লাইভ ফার্স্ট টাইম দেখছি। থ্যাংক ইউ ফর জয়নিং দিদি, আশা করি তোমার ভালো লাগবে এবং তুমি আমাদের সাথে আমাদের আড্ডার পার্টনার হয়ে যাবে। আমাদের এটা একটা বিরাট বড় গার্লস টিম অ্যাকচুয়ালি, জানো আমার কোনো ছেলে ফলোয়ার্স খুব একটা নেই, সবাই ম্যাক্সিমাম হচ্ছে আমার মেয়েরা। আমরা একটা মহিলা মহলে আমরা মেয়েরা ছুটি আড্ডা মারি এখানে, তো এটা কোনো গল্পের থেকেও বেশি হচ্ছে, এটা একটা আড্ডার জায়গা। তো তোমরা জয়েন করো, প্রত্যেকে প্রচুর আড্ডা মারো, প্রচুর মজা করি আমরা। আচ্ছা, বালাজি মন্দির নিয়ে গল্প শুনতে চাই, আবার বলো দি। বেশ ঠিক আছে, আমি কালেক্ট করে নিয়ে বলবো। হ্যাঁ আচ্ছা, চলে এলাম ইউটিউব থেকে। দিদি লিখছে প্রিয়াঙ্কা সাহা, থ্যাংক ইউ। আমার বাড়ি দীঘা, কয়েকটা গল্প আছে, কি করে বলবো আপনাকে? আপনি আমাকে 8240840618 নম্বরে কল করবেন। 8240840618 এই নম্বরে আমাকে কল করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো। হোয়াটসঅ্যাপে যদি তোমরা আমাকে যোগাযোগ করো, একটা কনভিনিয়েন্ট টাইম দেখে আমি কল করেও গল্পটা শুনে নিতে পারি। অবশ্যই কল করবে। দীঘা, তুমি তো এখন আমার প্রতিবেশী, আমি তো এখন কন্টাইতে, তো ডেফিনেটলি ফোন করো। আর যারা বর্ধমান থেকে আমার সাথে দেখা করতে চাও, তারা চটপট আমাকে জানাও কারা কারা তোমরা আসছো। এবং অবশ্যই একটা কথা মেনশন করে দিচ্ছি, অলরেডি আমার অনেকের সাথে কথা হয়েছে, সেদিন কিন্তু উইকডেজ পড়েছে, ফ্রাইডে আমি আমার নিজের সুবিধা অনুযায়ী যাচ্ছি। তো অবভিয়াস ব্যাপার, নিজেদের স্কুল কলেজ পড়াশোনা সমস্ত কিছু সামলে নিয়ে তারপর যদি হাতে সময় থাকে যে এবার একটু শ্রেয়াদির সাথে দেখা করা যেতেই পারে, তবেই পরে আসবে। নিজেদের কোনো ইম্পর্টেন্ট কাজ কম্প্রোমাইজ করে ডেফিনেটলি নয়। জানো তো, সারাদিন বিজি লাইফের পর তোমার সাথে আড্ডা দিতে ভালো লাগে। আমিও নিজের আমার ব্যক্তিগত জীবনে আমিও ভীষণভাবে তোমাদের সাথে এই লাইফটা এনজয় করি, একটা ভীষণ ভালো রিক্রিয়েশন এটা আমার, সেই জন্য আমারও আসা। আচ্ছা, অল টাইম তোমার সব লাইভ ইউটিউবে দেখি, লাইভ জয়েন করা হয়নি কোনো দিন, ভীষণ ভালো লাগছে আজকে লাইভ জয়েন করতে। জুহিতা পাল লিখছে, থ্যাংক ইউ। ওকে, বেশ, তাহলে আজকের এবার গল্পে যাওয়া যাক। তো গল্পটা একটা ভয়ানক গল্প দিয়ে শুরু করছি, ঠিক আছে? একটা বেশ ভয়ের গল্প। এমনিতেও কটা বাজলো রে? ওরে বাবা রে, 10:30 বেজে গেছে, গল্প বলে 11টা বেজে যাবে, তাড়াতাড়ি করি, কারণ আমি আজকে ঠিক 9টাতে অন হয়ে গেছিলাম। আজকের এই যে গল্পটা আমি এখন বলবো, এটা আমাকে পাঠিয়েছে সুরজিৎ সমাদ্দার। সুরজিতের এই যে ঘটনাটা, এই ঘটনাটা ওর কোচিনের একটি ছেলে পড়ে, তো সেই ছেলেটা তার একজন বন্ধুর সাথে ঘটা একটা ঘটনা ওকে শেয়ার করেছে। তো ওর কোচিনে পড়ে হচ্ছে শুভ বলে একটি ছেলে, আর শুভ, পিকু, সৃজন, রাজা, ওরা হচ্ছে একটা পাড়ার গ্রুপ। মানে পাড়াতে দেখবে বাচ্চা ছেলে মেয়েদের সেই গ্রুপগুলো হয় না, যারা লুকোচুরি খেলে, একসাথে ক্রিকেট খেলে, ওরকম শুভদের পাড়াতে শুভরা হচ্ছে শুভ, সৃজন, পিকু আর রাজা একটা গ্রুপ। তো রাজার একটা বোন আছে রুবি, ওরা দুজন ছোটবেলা থেকে ওর দিদার কাছে বড় হচ্ছে, ওরা দিদার কাছে মানুষ, ওর বাবা মা দুজনেই কর্মরত এবং কর্মরতা, সেই কারণে তারা দুজনেই বাইরে থাকে, সেই দিদার কাছে ওরা ছোটবেলা থেকে থাকে। এবং দিদা না অত্যন্ত কনসার্ন ওদের দুজনকে নিয়ে, সেই কারণে বাবা মা থাকে না, যদি কিছু একটা ঘটে যায়, মানে এই তুই এখানে যাবি না, এটা করবি না, ওটা করবি না, এখানে যেতে বারণ করেছি, ওখানে যেতে বারণ করেছি, এখানে যাবি না, ওখানে, এরকম একটু উনি সব সময় অত্যন্ত সতর্কীকরণের মধ্যে ওদেরকে রাখে। তো রুবি আর রাজা ওরকমই দুজনে মিলে, ওরকম দুজনের মধ্যে খুব ভালো বন্ডিং, দিদার কাছেও খুব সুন্দরভাবে দুটো বাচ্চা বড় হচ্ছে। এবার রাজাটা একটু দুষ্টু, মানে ওটা না মাঝে মাঝেই অনেক সময় দিদা বয়স্ক মানুষ, হয়তো একটু চোখটা লেগে গেছে বা কোনো সময় হয়তো একটু ঝিমিয়ে পড়েছে, টুক করে না খেলতে বেরিয়ে গেল, হয়তো লুকোচুরি খেলতে চলে গেল, বন্ধুরা ডাকলো বেরিয়ে গেল, হয়তো দিদা বলেছে তুই সন্ধ্যের দিকে বেরোবি না, সেই হয়তো খেলে ফিরতে সন্ধ্যে করে দিল অনেকটা। তো ওই জন্য রাজা অসম্ভব বকাও খেত। তো একদিন রাত্রেবেলা দিদা মাঝখানে শুতো, একদিকে রুবি আর একদিকে রাজাকে নিয়ে শুতো। মোটামুটি 5-6 পড়ে ছেলেটা। তো 5-6 বাচ্চা মানে দেখো একদম বোকা বা একদম এত ছোট বাচ্চা নয় যে সে কিছু তোমাকে বলতেই পারবে না বা তার কোনো ভয় বা ভীতির কোনো ফিলিংস নেই, একদম ছোট বাচ্চাদের যেরকম হয়। আবার এমনও নয় যে কিন্তু বিশাল বোঝে বা তার মধ্যে প্রচন্ড ভয়, সে খুব সাবধানী, সে সব জায়গায় সমঝে বুঝে চলে, সেরকমও নয়। এই বয়সটাতে কি হয়, মানুষের অতটাও ভয় থাকে না যে সবসময় ভীষণ সতর্ক হয়ে চলবে, আবার এমনও নয় যে কোনো ভয় ভীতির কোনো ফিলিংসটাই তার মধ্যে হয় না, কিছু দেখে ভয় পেলে সে কিন্তু যথেষ্ট ভীত হয়। তো প্রথম ঘটনাটা দিয়ে শুরু করি, যে দিদার সাথে একদিন রাত্রেবেলা ঘুমোচ্ছে, ওর দিদা হঠাৎ করে ঘুমটা ভাঙতে দেখছে পাশে রাজা নেই। রাজা কোথায়? উঠে বসতে গিয়ে উনি আবার ধাক্কা খেয়ে শুয়ে পড়েছে। মানে ধরো শুয়েছিল,
শুয়ে পাশে হাত দিয়ে, হয় না মানুষের তো স্বভাব হয়ে গেছে যে পাশে দেখে নেয়, চেক করেছে পাশে বাচ্চা ঠিক আছে কিনা। রুবি দেখছে পাশে শুয়ে আছে, রাজার দিকে হাত দিতে দেখছে রাজা নেই পাশে। সঙ্গে সঙ্গে ও তাড়াতাড়ি করে উঠে বসতে গিয়ে আবার ধপ করে শুয়ে পড়েছে। এবার দিদার চক্ষু চড়ক গাছ হয়ে গেছে, দিদার চোখ বড় বড় করে দেখছে যে ও খাটের থেকে বেশ হাত তিনেক মতন ওপরে রীতিমতো ভাসমান অবস্থাতে ভাসছে। তো দিদার অসম্ভব ভয় লাগে এবং দিদা চিৎকার করে উঠেছে যে কি রে তোর কি হয়েছে। দিদা পরিষ্কার দেখছে যে দিদার পাশে খাট থেকে প্রায় হাত তিনেক ওপরে ছেলেটি রীতিমতো ভাসমান অবস্থাতে। দিদা ওকে যে টাচ করবে নামাবে, দিদা এত ভয় পেয়েছে, সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে আগে গঙ্গা জল আর হনুমান চল্লিশার একটা বই ছিল ওনার কাছে নিয়ে এসেছে। নিয়ে এসে দিদা ভালো করে ওর মাথায় জোরে জোরে গঙ্গা জলে ছিটে দিচ্ছে আর হনুমান চল্লিশাটাকে জোরে জোরে মানে পাঠ করতে শুরু করেছে। আস্তে 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 পাঠ করতে 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 এবং দিদা কি করেছে ওর বডির মানে একটা যে কোনো পোর্শন মানে হাতটা বা পাটা কোথাও একটা টাচ করে রয়েছে, ধরে রয়েছে, ওকে গিয়ে ধরেছে শক্ত করে, দিয়ে হনুমান চালিসাটা পাঠ করছে। যত হনুমান চালিসাটা পাঠ করছে আস্তে 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 ওর বডিটা যেরকম ওপরে উঠে গেছিল সেটা আস্তে 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 নেমে 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 পুরো বিছানায় আবার এলো। দিদা চরম ভয় পায়। দিদার সঙ্গে সঙ্গে পরের দিন সকালে হতে না হতেই ওকে নিয়ার বাই কোনো একটা মন্দিরে নিয়ে যায়, গিয়ে যেটা মন্দিরে গিয়ে পুরোহিতকে বলে ওকে ঝাড়িয়ে দেওয়া, দিয়ে ওর গায়ে একটা তাবিজ দেওয়া, সেটা দিয়ে দেয়। তো এরপর বেশ কিছুদিন ঠিকঠাক মোটামুটি চলছিল, আর কোনো বাচ্চাটার প্রবলেম হয়নি। দিদা ভাবছে যে হয়তো যাই হোক কিছু একটা হাওয়া বাতাস লেগেছিল, কিছু একটা মারাত্মক হতে পারতো, সেই ফেরটা কেটে গেছে। এর কিছুদিন পর হঠাৎ আবার দিদা একদিন দুপুরবেলা ঘুমোচ্ছেন, একটা দাদা মানে পাড়ারই একটা দাদা চিৎকার করতে করতে এসে বলছে ও মাসিমা ওঠেন, ও মাসিমা ওঠেন, আপনার নাতি দেখেন কিরম করছে। বলে কি হয়েছে, কোথায় আমার নাতি? এবার ওই দিনও রুবি আর রাজাকে নিয়ে দিদা ঘুমোচ্ছিল দুপুরে। এবার হঠাৎ করে রাজা নেই, এবার উনি খেয়ালও করেনি রাজা উঠে কখন বেরিয়ে গেছে। এবার যখন ওই লোকটা এসে মাসিমা মাসিমা করে চিৎকার করছে, দিদা তখন ঘুমটা ভেঙেছে। দিদা ধর্মর করে উঠে বসে, সে লোকটাও দৌড়চ্ছে, দিদা ওই লোকটার পেছন পেছন দৌড়চ্ছে। কি হলো কি হলো কি হলো? দেখছে রাজাকে ওদের বাড়ির বেশ কিছুটা দূরে একটা খালের মতো আছে, তো সেই খালের দিকে রাজা কিন্তু পুরো ঘুমন্ত, ও কিন্তু ঘুমোচ্ছে, বাচ্চাটা কিন্তু জেগে না, ওর চোখ বন্ধ, ও একদম অঘরে ঘুমোলে বাচ্চা যেরকম লাগে ওরকম বাচ্চা পুরো ঘুমোচ্ছে। ওর পা দুটোকে পুরো হেঁচড়াতে হেঁচড়াতে মানে বডির ওপরে পার্টটা আপলিফটেড, হাত দুটোকে শক্ত করে ধরে কেউ যদি ওপরে হাত দুটোকে টেনে এরকম পুরো বডিটাকে মাটির সাথে ছেঁচড়াতে ছেঁচড়াতে টেনে নিয়ে যায়, ওরকম ভাবে মনে হচ্ছে ওর বডিটা পুরো ছেঁচড়াতে ছেঁচড়াতে পা দুটো মাটিতে ছেঁচড়াতে ছেঁচড়াতে যাচ্ছে, আর হাত দুটো মনে আপলিফটেড, মনে হচ্ছে কেউ একটা টেনে ওকে নিয়ে যাচ্ছে ওই খালের দিকে। ওই দৃশ্য দেখে তো মানে একেবারে স্বাভাবিকভাবেই দিদা অসম্ভব ভয় পেয়ে গেছে, আর ওই লোকটিও ভীষণ ভয় পেয়ে গেছে। দুপুরবেলা এমনিতেই খাঁখা করছে, ফাঁকা ফাঁকা জায়গাটা, তো চারিদিক শুনশান, ওরাও চিৎকার করতে 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 ওগো কে কোথায় আছো, তাড়াতাড়ি এসো গো, আমার নাতিকে বাঁচাও গো বাঁচাও গো। আরো দু একটি লোক বেরিয়ে এসেছে, সবাই ওই দেখে দৌড়াতে শুরু করেছে। ওর বডিটা না ওরকম গেল গিয়ে সজোরে, যেন মনে হলো কেউ হেঁচকার টান মেরে সেটাকে ঝপাং করে জলের মধ্যে ফেলে দিয়েছে। আর সঙ্গে সঙ্গে যেহেতু দিদা ওরকম চিৎকার করতে করতে গেছে, ওই যে লোকটি দিদাকে ডাকে প্লাস আরো যে দু চারজন বেরিয়েছিল, সবাই মিলে গিয়ে ওই খালের মধ্যে ঝাঁপিয়ে পড়ে কোনোভাবে ওর বডিটাকে ওখান থেকে তুলে নিয়ে আসে। সে তো ছেলের ঘুমন্ত অবস্থাতে নাকে মুখে জল টল ঢুকে গিয়ে একাকার অবস্থা, সেটাকে কোনোভাবে তাকে সে পেটে চাপ টাপ দিয়ে অনেকটা স্থবির বা অনেকটা একটু স্টেবল করা গেল। বেশ, তারপর আস্তে আস্তে দিদা এবার মনে প্রশ্ন যাচ্ছে যে কি হচ্ছে আমার মানে এই নাতির সাথে। তো তখন উনি দেখছেন ওর হাত থেকে সামাও বোধহয় খেলতে টেলতে গিয়ে কিছু হলে ওই তাবিজটা খুলে গেছে। মাঝখানে বেশ কিছুদিন ঠিক ছিল, তাবিজটা খুলে যাওয়াতে আবার কিন্তু কোনো একটা জিনিস ওকে অ্যাটাক করেছে। কিন্তু কি এমন জিনিস যেটা ঘুরে ঘুরে ওকে অ্যাটাক করছে, বারংবার ওকে অ্যাটাক করছে, সেটা দিদা ইনিশিয়ালি বুঝতে পারছিল না। তো দিদা ওকে পরের দিন আবার ঝাড়িয়ে নিয়ে আসে এক মৌলবীর কাছে এবং তাবিজ কবজ দিয়ে ওকে বলছে, বাবা তুই কি কোনো কারণে ভয় পেয়েছিস, কি হয়েছে তোর সাথে, কিছু ঘটেছে বল না। তো ওর বন্ধুদেরকেও জিজ্ঞাসা করেছে দিদা যে হ্যাঁ রে ওরা ওকে কিছু থেকে ভয় পেয়েছে।
তো শুভ আর সৃজন কিন্তু একটা কথা বলেছিল যে সেদিন যখন আমরা লুকোচুরি খেলছিলাম, জানো তো দিদা, ও না খুব ভয় পেয়েছিল। বলছে কেন, কি দেখে ও ভয় পেয়েছিল? বলছে সেটা তো দিদা অত জানি না, আমরা যখন গেছি আমরা তো দিদা কিছুই দেখতে পাইনি, ওকে জিজ্ঞেস করতে হবে, কিন্তু ও কিছু একটা দেখে খুবই ভয় পেয়েছিল। তো বলে ও তো আমার বাড়ি এসে কিছু বলেনি। বলে আরে আমাদেরও বলতে বারণ করেছে, তুমি তো সন্ধ্যাবেলা এমনিতেই বকা দাও ওকে বাইরে থাকলে, তার মধ্যে যদি ও ভয় পেয়েছে জানো, তুমি তো ওকে আর খেলতে দিতে দেবে না, প্লাস তোমাকে বললে তো আরো বকা খাবে। তো সেই জন্যই ও বারবার বলছে শোন না, আমার ভয় পাওয়ার কথাটা কিন্তু দিদাকে বলবি না, আর আমিও বলবো না। সেই জন্য ও নিজেও বলেনি, প্লাস আমাদেরকেও বলতে বারণ করেছে, কিন্তু ও কোনো একটা কারণে ও অসম্ভব ভয় পায়। তো দিদা পরের দিন ও যখন একটু মানে সুস্থ বোধ করছে তখন ওকে বলছে বাবা তুই তো আমার ছেলে, তোকে আমি কি বকবো রে, তোর যখন এরকম একটা সময় যাচ্ছে, এত খারাপ কিছু তো ঘটেছে তোর সাথে, তুই কি দেখেছিস, কি হয়েছে আমাকে খুলে বল, আমি তাহলে তোকে একটু বকবো না আর তোকে খেলতেও যেতে দেবো, তুই বল তোর কি হয়েছে। তখন সে ছেলে মানে ফুপিয়ে কেঁদে উঠেছে ভয়ের চোটে, ওর তো অসম্ভব গায়ে ব্যথা লেগেছে না, পা টা গুলো পুরো একদম ছড়ে ছেঁচড়ে একাকার অবস্থা, হাত টাত গুলো সেই হাতের যেখানটা মনে কেউ যদি মনে হচ্ছিল যে টেনে নিয়ে যাচ্ছে না, এরকম হাতের রিস্ট গুলোতে পুরো এরকম চাপ চাপ কালশিটের দাগ। তো কি ঘটেছে ওর সাথে, কোনো অদৃশ্য কিছু একটা ছিল ওর সাথে, বোঝা যাচ্ছে, সবাই বুঝতে পেরেছে সেটা, কিন্তু কি সেটা বুঝতে পারছে না। তখন বলছে যে ওদের গ্রামের একদম শেষ প্রান্তে একটা পরিত্যক্ত বাড়ি আছে, তো সেই বাড়িটার পাশেই হচ্ছে বিরাট বড় খেলার মাঠটা। তো সন্ধ্যার দিকে ওই দিকটাতে কেউই অত যায়টাই না। এবার বাচ্চাদের যে বললাম অদম্য ইচ্ছা শক্তি বা তাদের মধ্যে তো অত ভয় ভীতিটা থাকে না, তারা তো মাঝে মাঝেই যায়, মানে কথার অবাধ্য হয়ে এদিক ওদিক চলে যায়। তো সেদিনকে ওরা আবার লুকোচুরি খেলবে, তো বারবার করে পই পই করে সবাই ওদেরকে বারণ করে যে বাচ্চারা কেউ ওই বাড়িটার দিকে যাবে না, গ্রামের সবাই এটা মেনটেন করে। কিন্তু ওরা খেলার ছলে কি করেছে, সেদিনকে লুকোচুরি খেলতে গিয়ে প্রথম নাকি ওই রাজা ওই বাড়িটার পেছনের দিকের একটা মানে দরজা মতন খোলা আছে, সেইটার পেছনে গিয়ে আড়াল আবডালে লুকিয়েছে, কার্নিশ আছে, কার্নিশের নিচে করে দরজাটা খোলা, তার পেছনে গিয়ে লুকিয়েছিল। এইবার ও হঠাৎ করে নাকি ফিল করছে যে ওর গায়ের মধ্যে টপ 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 করে বৃষ্টির দানার মতন কি পড়ছে। তা ও প্রথমে এরকম হাত দিয়ে বলছে কি বৃষ্টি পড়ছে, কিন্তু বৃষ্টি পড়বে কোথা থেকে, আর আমি তো কার্নিশের নিচে দাঁড়িয়ে রয়েছি, তা বৃষ্টিটা আমার গায়ে এরকম পড়ছে কি করে। জিনিসটা একটু চ্যাটচ্যাটে একটু আঠালো আঠালো টাইপের একটা কোনো জিনিস ওর গায়ে পড়ছে। ও বেরিয়ে এসে তখন বেশ খানিকটা সন্ধে নেমে এসেছে, বিকেল প্রায় পড়ন্ত, এবং বেশ সন্ধে সন্ধে ব্যাপারটা এসেছে। ও ওপরে যখন তাকিয়েছে ওই আলো আধারিতে ও দেখছে একটা ভয়ঙ্কর বয়স্ক মানুষের মুখ, একটা বুড়ো লোক, হ্যাঁ একটা বুড়ো লোক যার পা দুটো কার্নিশ থেকে নিচের দিকে ঝুলছে, এবং সেই লোকটা এইরকম কার্নিশের দুপাশে হাতটা দিয়ে এইভাবে ঝুঁকে বসে আছে। সেই লোকটার পুরো মুখটা একদম মনে হচ্ছে গলা পচা গ্যাদগ্যাদে ঘা হয়ে গেলে মানুষের মুখ যেরকম হয় সেরকম ভয়ঙ্কর ফেসটা, আর তার এই মুখের নিচের পোর্শনটা দিয়ে বাচ্চাদের যেরকম লালা ঝরে না, ওরকম থোকা থোকা লালার মতন একটা কিছু মানে নিচে পড়ছে, সেই জিনিসটাই থপ থপ করে ওর হাতের মধ্যে এসে পড়েছে। হ্যাঁ এরকম লালা জাতীয় কিছু একটা, সে বিভৎস ভয়ঙ্কর ভাবে একটা খুব ভয়ঙ্কর এক্সপ্রেশন দিয়ে জিনিসটা ওর দিকে তাকিয়ে রয়েছে, এবং তার মুখের হামুকটা অত্যন্ত বড়, আর সেখান থেকে ওরকম ভাবে লালা নিঃসৃত হয়ে ওর হাতের ওপর পড়েছে। আর সে ভয়ঙ্কর দৃষ্টি দিয়ে এরকম কার্নিশে দুটো হাত দিয়ে চাপ দিলে যেরকম হবে ওইভাবে চাপ দিয়ে এরকম মাথাটা ঝুঁকিয়ে বসে আছে, আর পা দুটো প্রয়োজনের তুলনায় অসম্ভব লম্বা, এবং সেটা আস্তে 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 দৈর্ঘ্যে আরো বাড়ছে। সেটা এমনিতেই লম্বা, তার মধ্যে ও যখন এরকম ওপরের দিকে বাচ্চাটা তাকিয়েছে ও দেখছে আস্তে 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 পা দুটো আরো বেশি লম্বা হচ্ছে। তো এটা দেখার পর ও ওখানে অসম্ভব জোরে চিৎকার করে, এবং সঙ্গে সঙ্গে শুভ আর সৃজন সেখানে দৌড়ে যায়, এবং ওরা দেখছে যে ও ভয়ের চোটে না, বাচ্চা তো বাবা গো করে মুখটা কিরকম করে চাপা দিয়ে নিয়েছে ভয়ের চোটে, মানে ও দেখতে পাচ্ছে না, ওই দৃষ্টিটাও নিতে পারছে না, এমন ভাবেই সেই জিনিসটা ওর দিকে তাকাচ্ছে, আর এরকম লালাটা বড় হয়ে মানে ঝরছে ওইভাবে, আর পাটা আস্তে আস্তে বড় হচ্ছে। ও বুঝতে পেরেছে যে মানে
খুব স্বাভাবিকভাবে ওর ভয়টা কোথায় লেগেছে, এই পাটা লম্বা হতে হতে যদি ওর কাছে চলে আসে বা একদম যদি মাটিতে ঠেকে যায় তাহলে তো জিনিসটা ওর কোনো ক্ষতি করে দেবে। ও ওই ভয়টাই চিৎকার করে উঠেছে এবং সঙ্গে সঙ্গে যখন সৃজন এবং পিকু এসেছে, শুভ এসেছে সরি, তখন কিন্তু ওরা দুজন ওকে কিছু দেখতে পায়নি। তখন দেখছে কার্নিশটা পুরো ভ্যানিশ, কেউ কোথাও কেউ নেই। তো বলছে কোথায় কি, বলছে এখানে বসেছিল, আমি দেখেছি এরকম একজনকে, একটা বয়স্ক মানুষ, পুরো গলা গলিত পচিত, মুখটা একদম বিকৃত। তো বলছে কোথায় কে, কেউ তো এখানে নেই, তুই কিছু ভুল দেখেছিস তাহলে হবে। বলছে আমি একটু ভুল দেখিনি, আমি একদম ঠিক দেখেছি, ওখানে একজন বসেছিল। তো সেটা খুব ভয় পায়। তো তখন ওর দিদা আর কি রিলেট করতে পারে, ওর দিদা তো বহুকালের বাসিন্দা ওখানকার, তো ওই বাড়িটার একজন ওনার ছিলেন, একজন বয়স্ক ভদ্রলোক। তো তাকে হঠাৎ করে একদিন পাওয়া যায় না এবং সে ওই যে মিসিং হয়ে যায়, তারপর থেকে সে কোথায় চলে গেছিল, কি হয়েছিল, কেউ কিচ্ছু জানে না। ওনার কোনো উত্তরসূরিও ছিল না, সেই কারণে বহুকাল ধরে ওইভাবে জরাজীর্ণ অবস্থাতেই বাড়িটা পড়ে থাকতে 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 এখন ওরকম একদম পরিত্যক্ত বাড়িতে পরিণত হয়েছে। এখন অনেকেই নাকি ওই বাড়ি থেকে নানান রকমের আওয়াজ পায় বা নানান রকমের অ্যাক্টিভিটিস ওই বাড়ির ছাদে কাউকে হেঁটে চলে বেড়াতে দেখে। সেই কারণে গ্রাম্যয় একটা রিউমার ছিল যে কেউ ওই বাড়ির কাছে সন্ধ্যের পর আর যাবে না, তাহলে কিন্তু বড় কোনো বিপদ ঘটতে পারে। এবং সেই কারণেই কেউ ওই গ্রামের ওই সন্ধ্যাটা হয়ে যাওয়ার পর আর ওইখানে পথ মারায় না। সেদিনকে যেহেতু ছেলেটা চলে গেছিল, হয়তো মেবি ওরা বলছে ওদের ধারণা যে ও যেহেতু একটা বয়স্ক লোকের কথা বারবার বলছে, তো হতে পারে কি ওই বয়স্ক লোকটিরই প্রেতাত্মাকে সে দেখেছিল। এবং তারপরে তো দিদা এত ভয় পেয়ে যায় ওকে, তারপরেও আবার মৌলবীর কাছে নিয়ে গিয়ে আবার একবার ঝাড়ায়, ওকে ভালো করে কবজ সাবিজ সমস্ত যত রকমের প্রোটেকশন দেওয়া যায় মাথার কাছে উনি শোয়ার সময় না ওর নিচে আরবি ভাষায় কিছু 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 জিনিস লেখেন এবং লিখে সেটাকে বালিশের তলায় দিয়ে বলে যে ওখানে শুতে, তো তারপর ওইভাবে শোয়ায়। এইভাবে যাই হোক এখন অনেকটা ছেলেটা ভালো আছে, ঠিকঠাক আছে, তারপর আর কোনো প্রবলেম হয়নি। কিন্তু দুদিন ওই ছেলেটির সাথে মারাত্মক অভিজ্ঞতা হয়েছে এবং পুরো ফ্যামিলি প্রচন্ড ভয় পেয়ে গেছিল ওরা। ইভেন ও দিদা এত ভয় পেয়ে গেছে, ও দিদা বলে যে বাবা তোরা তোদের ছেলে নিয়ে যা, এখানে আমি রাখবো না। একটা খুব খারাপ দৃষ্টি পড়ে গেছে তো এখানে এই চত্বরে ওর ওপরে, এবং যাতে জিনিসটা না কোনো রকম ভাবে ওকে এফেক্ট না করে সেই ব্যাপারে উনি খুব কনসার্ন। খুব ভয়ের গল্প, সিনটা মারাত্মক। জাস্ট ইমাজিন কর, রাত্রিবেলা যখন শুতে যাবি তখন চোখটা বন্ধ করবি আর ইমাজিন করবি, ভাববি শ্রেয়াদি কি বলছিল, একটা বুড়ো বয়স্ক লোক, পুরো একদম গলা পচা তার দেহটা, মুখটা পুরো ক্ষতবিক্ষত, আর পা দুটো লম্বা করে ঝুলিয়ে কার্নিশ থেকে বসে রয়েছে, আর মুখ থেকে ওরকম দলা দলা লালা নিঃসৃত হচ্ছে, বড় একটা হা মুখ করে বসে আছে। জাস্ট ইমাজিন। শ্রেয়া মিঠু দত্ত লিখছে তোমার সাথে একটা কথা শেয়ার করার আছে, যে শ্রেয়া করব, ডক্টর মৌমিতা কেন এসে অপরাধীগুলোকে ধরে দিচ্ছে না বলতো, তাহলে তো আমাদের সবার শান্তি হলো। বা ডক্টর মৌমিতা, আচ্ছা একটা কথা, এটা আমার জানি না এইভাবে বলাটা এই মুহূর্তে এই সিচুয়েশনে বলাটা কারোকে হার্ট করবে কিনা। যদি কেউ আমার উপর রাগ না করো, যেহেতু মিঠুদি কোয়েশ্চেনটা করলেন তাই জন্য আমি উত্তরটা বলছি। জানো তো এই যে সোল না তখনই নিজেকে ম্যানিফেস্ট করতে পারে যখন তার মধ্যে পাওয়ার থাকে। কোনো একটা মানুষ যদি অত্যন্ত বেশি পেইনফুল, অত্যন্ত বেশি নির্যাতিত হয়ে সে যদি অজ্ঞান অবস্থায় বা যখন তার নিজের দেহের মধ্যে থাকা অবস্থায় সোল এনার্জি ভীষণই কমে গেছে, এমতো অবস্থায় তার যদি মৃত্যু ঘটে বা সে সেই মুহূর্তে অজ্ঞান হয়ে গেছে, অজ্ঞান হয়ে যাওয়ার পর আর তার জ্ঞান ফেরেনি, সে তখন মারা গেছে, এরকম হলে সেই সোল কিন্তু ম্যানিফেস্ট করতে পারে না। তো করতে পারলেও সেটা তার অনেক সময় লাগবে। যদি এরকম যন্ত্রণাদায়ক মৃত্যু হয়, সেই সোল ওরকম রাতারাতি তার মধ্যে সেই এনার্জি পাওয়ারটা থাকে না যেটা এত সহজে ম্যানিফেস্ট করতে পারে। তো সেই কারণে মেবি যেহেতু আমরা একটা খুব ব্রুটাল, একটা খুব নৃশংস জিনিস দেখেছি এক্ষেত্রে, তো হতে পারে যে সেই মানুষটি হতে পারে কি
মানে আমি জানি না সে জ্ঞান তো ছিল না একেবারে অজ্ঞান ছিল, সেটা তো আমার পক্ষে বলা সম্ভব নয়, কিন্তু যেহেতু কোয়েশ্চেনটা করলে, আমার এত সেন্সিটিভ ইস্যু নিয়ে এই মুহূর্তে কথা বলার কোনো মানসিকতা বা কোনো ইচ্ছাই নেই, কিন্তু প্রশ্নটা যেহেতু করলে সেই জন্য শুধু আমি একটা পরিপ্রেক্ষিতে বলছি না, আমি যে কোনো একটা মৃত্যুর পরিপ্রেক্ষিতে বলছি যে সে যদি ফেন্ট কন্ডিশনে মারা গিয়ে থাকে বা ভীষণ এত কষ্ট, এত বেদনা, এত যন্ত্রণা পেয়েছে যে হঠাৎ করে সেই মানে আর নিজের সোল এনার্জিটা তার ছিল না ভেতরে, সেরম হলে সে কিন্তু সহজে ম্যানিফেস্ট করতে পারে না। আচ্ছা, সুইট দিদিভাই, আমি তোমার খুব বড় ফ্যান সিন্স 2020 লিখছে সুদীপ্তা রয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, কেমন আছো দিদি লিখছে সমাপিকা গাঙ্গুলি। প্লিজ আমার নামটা নাও, সুদীপ্তা রয়, তোমার নামটা নিয়েছি। আমি খুব ভীতু, বাট তাও রোজ রাতে রেকর্ডেড ভিডিওগুলো দেখি ঘুমানোর সময়। বাহ বাহ, তোকে তো আমি সাহসী করে দিচ্ছি বল। সবার চোখে ধুলো দিতে পারলেও সদা জাগ্রত মহাকাল সবই দেখছেন। সে তো অবশ্যই, সে তো অবশ্যই। আমি বারবার বলছি একটা কথা যে সবকিছু পরিস্থিতির সাথে আমাদেরকে চলতে হবে, কিন্তু অলওয়েজ একটা নেগেটিভিটির মধ্যে থাকলে কিন্তু এত দিন ধরে একটা নেগেটিভ, সব সময় নেগেটিভ চিন্তা, সব সময় নেগেটিভ একই জিনিসের মধ্যে ঘোরাফেরা করলে তোমাদের কিন্তু পার্সোনাল লাইফও এফেক্ট করবেই। হ্যাঁ, সেটা সব দিক থেকে, ফিনান্সিয়ালি, এডুকেশন। সুতরাং ব্যক্তিগত জীবনে কোথাও নিজের সোল এনার্জিটাকে কিন্তু নিজেকে কেয়ার করতে হয়, প্রোটেক্ট করতে হয়, সেটাকে হ্যাম্পার করা যাবে না। কখনো কখনো অতিরিক্ত টেম্পটেড হয়ে যাওয়া, সেটাও কিন্তু হার্মফুল। তো কাম ডাউন ইয়োরসেলফ, প্রোটেস্ট করো, আমরা সবাই করছি যেরকম যখন করার, কিন্তু কখনো কখনো আবার নিজের যে কাজ, নিজের সঠিক যে নিজের দৈনন্দিন যে কাজ, সেটাকে সঠিকভাবে করো। আদারওয়াইজ কিন্তু নিজের সোল এনার্জিটা কমে যাবে, তখন কিন্তু চাইলে কারোর এগেনস্টে স্বর তোলার মতনও এবিলিটি থাকবে না। তো এত পজিটিভিটির মধ্যে মানে সরি এত নেগেটিভিটির মধ্যে নিজেকে সম্পূর্ণভাবে নিমজ্জিত করো না। সব সময়, সর্বক্ষেত্রে, সবসময় এক আলোচনা, এক জিনিস নিয়ে ভাবতে থাকলে, চিন্তা করতে থাকলে ভেতর থেকে তোমরা ডিপ্রেসড হয়ে যাবে। সো ডোন্ট ডু দিস। আর দেখবে, আমরা আবারও বলছি যে আমাদের এই জেনারেশনটা যতটা দেখো আমরা উত্তেজিত হয়ে উঠেছি, যতটা আমরা রিয়াক্ট করছি, দেখো আমাদের আগের জেনারেশনে আমাদের অভিভাবকেরা তুলনামূলকভাবে দেখো তারা কিন্তু অনেকটা শান্ত, কারণ তারা আমাদের থেকে কিন্তু অনেকটা বেশি বাস্তববাদী, তারা কিন্তু অনেকটা ফ্যাক্টটাকে এত বছর ধরে অনেক বেশি রিয়েলাইজ করে চলে এসেছে। অনেক আমাদের বাবা মারা, তারা হয়তো অবশ্যই এরকম একটা হত্যাকাণ্ডে ডেফিনেটলি তারা রিয়াক্ট করবে, এটাই তো স্বাভাবিক না, কিন্তু তারা কিন্তু অনেক মানে আমাদের থেকে অনেকটা শান্তভাবে রিয়াকশন দিচ্ছে, আর আমরা অনেকটা উত্তেজিত, উদ্ধত ভাবে দিচ্ছি ফেসবুকে, ইউটিউবে। তারা কিন্তু এরকম করছেন না, কিন্তু সবাই প্রোটেস্ট করছেন এটা। তো সেটাই বলছি, নিজেকে কাম ডাউন করেও প্রোটেস্ট করা যায়। উত্তেজিত হওয়া, অতিরিক্ত শো অফ করা, দিস ইজ নট নেসেসারি। ওকে, হ্যালো, জয়েন করলাম। গল্প শুরু হয়ে গেছে? গল্প শুরু কি শর্মিষ্ঠা প্রামাণিক, গল্প প্রায় শেষের দিকে। অরিত্রী ঘটক লিখছে লুকিং ভেরি বিউটিফুল, থ্যাংক ইউ। আচ্ছা, আমাকে যেহেতু আজকে রিকোয়েস্ট করেছো যে মনসা পুজো গেছে একটা সাপের ঘটনা বলতে, তো আমি প্রিয়ার একটা ঘটনা বলছি। এটা প্রিয়ার কাকার সাথে ঘটা একটা ঘটনা, প্রিয়ার কাকা নয়, প্রিয়ার দাঁড়াও মামার বাড়ির ঘটনা এটা। হ্যাঁ, প্রিয়ার মার বলা এটা ঘটনা। প্রিয়ার মার বাবা মানে প্রিয়ার দাদু যখন মারা যান, তার যে 13 দিনের কাজ ছিল, তো সেই কাজের দিনকে মিষ্টি আনতে মামাকে সাইকেল নিয়ে মিষ্টির দোকানে যেতে হয়েছিল। হ্যাঁ, তো এবার মামা সাইকেল নিয়ে বেরিয়ে গেছেন, মিষ্টির দোকানে মিষ্টি আনতে যাবেন, ভালো কথা। এবার উনি তো রওনা দিয়েছেন, আবার ফিরেও এসেছেন। যখন উনি সাইকেল থেকে নামছেন, সেই মুহূর্তে মানে আন্টির কাকা যিনি ছিলেন, মানে ওনার বাবা মারা গেছে তো কাকা যে হচ্ছে সম্পর্কে, সে হঠাৎ করে চিৎকার শুরু করেছে, এই এই ওই দেখ তোর সাইকেলের তলা, ওটা কি ওটা কি। দেখছে এইরকম মোটা একটা বিষধর সাপ ওই সিটের নিচের যে পেঁচানো জায়গাটা, ওই মানে গোল যে একটা এরকম জায়গা থাকে না সিটের নিচে, ওই জায়গাটাতে ওই মেটালের ওই চারিদিকে ওরকম ভাবে নিজে একদম আষ্টে পৃষ্ঠে ওটা পেঁচিয়ে রয়েছে। তো মামা সঙ্গে সঙ্গে ভয়ে তড়াক করে নেমে তো পড়েছে সাইকেল থেকে, দিয়ে বলছে কি, কাকা ছেড়ে দাও ছেড়ে দাও, ওটাকে মেরো না, ওটাকে মেরো না, দাঁড়াও আমি লাঠি দিয়ে কিছু ব্যবস্থা করছি। সে এক একজন হয় না অত্যন্ত উদ্ধত্ত তাদের মধ্যে, এবং সে এক মুহূর্ত শুনবে না কোনো কথা, সে আগেই গিয়ে ডান্ডা লাঠি সোটা নিয়ে গিয়ে দাম 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 করে ওই সাপটাকে মেরে ফেললো। ঠিক আছে,
সাপটাকে মেরে দিল। এবং তারপর ঠিক 3 দিনের মাথায় সেদিন কিন্তু সবাই বলেছিল, এমনকি পুরোহিত মশাই এসেছিলেন সেদিন, সেও বলেছিল যে আপনি কিন্তু কাজটা ভালো করলেন না। আপনি জানেন সাপেরও কিন্তু অভিশাপ লাগে, তো সাপ কখনোই মারতে নেই, এবং মারলেও সেটাকে যথাযথভাবে পুড়িয়ে সেটা সৎকার করতে হয়। তো উনি কি করলেন, ওরকম সাপটাকে মেরে লাঠি দিয়ে তুলে একটা অত্যন্ত ঔদ্ধত্যের সাথে ছুঁড়ে জঙ্গলের মধ্যে ফেলে দিলেন। আর তখন কাজের বাড়ি, সবাই ব্যস্ত, তো সবাই অপোজ করলেও কেউ আর ওটা নিয়ে অত মাথা ঘামায়নি। 3 দিনের মাথায় উনি বাথরুমে পড়ে গিয়ে উনার প্রথমে কোমর ভেঙে যায়, এবং উনি প্রথম তো কোমর ভাঙলেন, তারপর মোটামুটি যখন একটু আস্তে আস্তে ওই আর কি কোনোভাবে উঠে দাঁড়াতে পারছে, এমতো অবস্থায় ওই লেংচে লেংচে কোনোভাবে বাথরুমে গিয়ে বাথরুম করতে গিয়ে হঠাৎ করে কিভাবে যে উনি পড়েছেন ভগবান জানে, উনার পা ভেঙে গেল। কোমর ভাঙলো, পা ভাঙলো, ওনার এত রোগ ঢুকলো শরীরে, ওনাকে মাসের মধ্যে 15 দিন করে হসপিটালাইজ থাকতে হতো। এইভাবে অসম্ভব শরীরের মানে অতগুলো যদি হাড় ভাঙা থাকে শরীরে, তাহলে সে কি অসম্ভব ব্যথা যন্ত্রণা, চিন্তা করো তো। ওই রকম যন্ত্রণাদায়ক ভাবে ওরকম বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বছরের পর বছর, প্রায় তারপরে 2-3 বছর হয়েছে এরকম, উনি কন্টিনিউ ভুগে, অসীম ভোগান্তি ভোগে তারপর ওনার মৃত্যু ঘটে। সো মানে তখন পুরোহিত বলেছিল যে উনি না ওই সাপের অভিশাপটা ওনার লেগেছে, ওকে মারাটা ঠিক হয়নি। আর এছাড়াও আমি তো অনেক গল্প শেয়ার করেছি, যারা শুনতে চাও অনেক ইন্টারেস্টিং গল্প নানান রকম জোনে, শুধু ভূত বা দেবতার নয়, টুইন ফ্লেম বলো, যে কোনো টপিকের ওপরে যারা যারা রিইনকার্নেশন, পুনর্জন্ম, যারা ভালোবাসা শুনতে, যারা আমাকে নতুন শুনছো তাদেরকে বলবো শ্রেয়া সেনগুপ্ত আচার্য ব্লগস আমার ইউটিউব চ্যানেলে যাও, আর ওখানে প্রচুর নতুন নতুন আন্দাজের গল্প পাবে, তো এনজয় করো। আচ্ছা, থ্যাংক ইউ দিদি আমার রিকোয়েস্টটা রাখার জন্য। বৈশাখী ধীবর, হ্যাঁ বৈশাখী আমাকে বলেছিল যে একটা অন্তত সাপের গল্প বলো, তো তোমার জন্যই আমি ডেডিকেট করে আজকে গল্পটা বললাম। সো আমার মনেও ছিল গল্পটা, তো ভাবলাম চট করে বলে দিই। কটা বাজলো? এই 10:48 বাজে, আমি এবার চলি, বুঝলি? হোটেলের ঘটনা বলো দিদি। ঠিক আছে, নেক্সট দিন বলবো। ঠিক আছে, নেক্সট দিন। স্নেহারা গেছিল রিসেন্ট ঘুরতে, ও একটা মারাত্মক অভিজ্ঞতা আমাকে শেয়ার করেছে, তো নেক্সট দিন আমি হোটেলের এক্সপিরিয়েন্সটা বলবো। দি একটা টুইন ফ্লেমের গল্প শুনিও। টুইন ফ্লেমের গল্প শোনাবো, কিন্তু টুইন ফ্লেমের গল্প কিন্তু খুব সেন্সিটিভ। এন্ড আরেকটা ব্যাপার হচ্ছে কি, অনেকে টুইন ফ্লেম মানে টুইন ফ্লেমের গল্প আমি যখন বলা শুরু করেছিলাম, অনেকেই কিন্তু একটা সামান্য কার্মিক রিলেশন বা অনেক কিছুর সাথে টুইন ফ্লেমকে গুলিয়ে ফেলছো। আমি তো অনেকদিন ধরে ওই এপিসোডটা করতেই পারছি না। দেখ, আমি কতদিন ধরে ভেবেছিলাম যে আমি কার্মিক রিলেশন, টুইন ফ্লেম আর সোলমেট, এই 3টে রিলেশনকে একটু আলাদা করে ডিসকাস করবো একদিন। আমি একদিন করবো, ঠিক আছে? এই ডিসকাশনটা করতেই হবে, কারণ অনেকের মধ্যে এটা নিয়ে একটা বিশাল মিসকনসেপশন হয়েছে, আমি বুঝতে পেরেছি। মিস করলাম, এবার বলবে, এবার কবে? সৌরভ পাত্র, আমি আবার আসছি সানডে 8টার সময়, ঠিক আছে? সানডে 8টার সময় আমাকে লাইভে পেয়ে যাবে। আগে আমি ফেসবুকে আসবো, তারপর এখান থেকে ইউটিউবে যাব। খুব সুন্দর লাগছে দিদি, বেশ আরেকবার চট করে বলে দিচ্ছি। দুর্গা মুখার্জি লিখছে, অ্যাডভোকেট দুর্গা মুখার্জি, এত সুন্দর লাগছে কারণ আমাকে আজকে এত সুন্দর শাড়িটা বন্ধুত্ব পেজ থেকে মৌমিতা দিয়েছে। 9775158197, আর আমার এই সুন্দর নেক পিসটা, আফগানি নেক পিসটা আমাকে স্পন্সর করেছে 9832163788। এই নাম্বারে যোগাযোগ করলে পাবে মণিদীপা। তো 9832163788। ওকে, আর আবারও বলছি 30 তারিখ আমি বর্ধমানে থাকছি। এটা ব্লাউজ পিস যাচ্ছে, হ্যাঁ এই শাড়িটা, তো আমি তো হোয়াইট ব্লাউজ দিয়ে পরে নিয়েছি, বাট তোমরা যদি চাও এই ব্লাউজ পিসটা বানাতে পারো, খুব ভালো ম্যাটেরিয়ালটা, একদম খাদির কাপড় আছে, অরিজিনাল খাদির কাপড় আছে, ভালো আছে ম্যাটেরিয়ালটা। আচ্ছা, এটার প্রাইস আছে 450, এটার প্রাইস আছে 400। ওকে, অ্যান্ড ওয়ান মোর থিং, আমি বর্ধমানের সবাইকে রিকোয়েস্ট করবো, যারা আমাকে বর্ধমান থেকে শুনছো, তোমরা চাইলে আমার সাথে দেখা করতে পারো ফিজিক্যালি। আমি 30 তারিখ মানে নেক্সট ফ্রাইডেতে ওখানে অ্যাভেলেবেল আছি। কোথায় কিভাবে সব ডিটেলস আমার ভিডিও শুরুতে দেওয়া আছে, আবারও পরে বলে দেবো, বা আমার সাথে 8240840618 এই নম্বরে তোমরা ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে পারো। সেখানেও তোমাদেরকে আমরা কানেক্ট করে নিতে পারি, তারপর আমরা প্ল্যান করে নিতে পারি। তো ডেফিনেটলি আমরা চলো বর্ধমানে একটা ছোট্টখাটো গ্যাদারিং তো করা যেতেই পারে সবাই মিলে। তো সবাই এসো, আমি খুব ইগারলি ওয়েট করবো তোমাদেরকে মিট করার জন্য। ওকে, পম্পি দাস লিখছে, হ্যালো বিউটি কুইন, ও মাই গড, থ্যাংক ইউ। আচ্ছা, অমৃতা লিখছে যে হারটার সাথে কানের দুল আছে, আমি জানি না আছে কিনা, আমার নেই, ঠিক আছে? মানে আমাকে ও শুধু এই
সেট, মানে আমার এটার কোনো সেট ছিল না, এটা শুধু নেক পিসটাই ছিল। এটার সাথে যদি অ্যাটাচড এরকম ইয়ারিং থাকে তাহলে থাকতে পারে, বা তোমরা সেট যদি বলো বানিয়ে দিতে পারে, বানিয়ে দিতে পারে। ঠিক আছে, আচ্ছা কি সুন্দর শাড়িটা, সব ডিটেলস দিয়ে দিয়েছি আর আমি বলছি না। ঠিক আছে, তাহলে আজকের মতন এখানে লাইভটা শেষ করছি। আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে সানডেতে। প্রচুর গল্প, প্রচুর আড্ডা, মজা হবে। আর আর আমাকে ভালো ভালো ইন্টারেস্টিং গল্প পাঠাও, যত রকমের ইন্টারেস্টিং গল্প পারবে তত রকমের ইন্টারেস্টিং গল্প পাঠাও। আমার নাম্বারটা আবার বলছি 8240840618। যারা যারা চাও আমাকে কল করো, আর নিজেদের ঝুলিতে থাকা দাদু ঠাকুমাদের থেকে বেশি বেশি করে ট্র্যাডিশনাল গল্প কালেক্ট করো। তোমাদের ওপর যদি হয়ে থাকা কোনো ব্ল্যাক ম্যাজিকের স্টোরি থাকে সেটা আমাকে শেয়ার করতে পারো। সামনে জন্মাষ্টমী আসছে, গোপালের ঘটনা শেয়ার করতে পারো। দৈবিক, ভৌতিক, অ্যাডভেঞ্চারাস যে কোনো ইনসিডেন্ট 8240840618 নাম্বারে আমাকে শেয়ার করবেন। ওকে, গুড নাইট অল অফ ইউ। সবাই ভীষণ ভীষণ ভালো থেকো। বাই, গুড নাইট। মিষ্টি মে লিখছে সিরাত, থ্যাংক ইউ, বাই। কি ফিনিশ অপশনটা দিচ্ছে না কেন? এই মরেছে। আসামের মায়াঙের ওপরে কোনো গল্প থাকলে শুনিও। আমি মায়াঙের গল্পও বলেছি। আমি আসলে অনেক দিন ধরে লাইভ করছি, অনেক রকম টপিক নিয়ে আলোচনা করেছি। একটু পুরোনো লাইভগুলো দেখতে হবে, তবে আমি আবার নতুন নতুন স্টোরি পেলে আমি ডেফিনেটলি শেয়ার করবো। এই আমাকে ফিনিশ অপশন দিচ্ছে না কেন রে? ব্ল্যাঙ্ক হয়ে গেল কেন? আমি এবার কাটবো কি করে লাইভটা? এই মরেছে। আচ্ছা, যেতে নাহি দেব। সেই তো ফেসবুকের মাথাটা গেছে। দাঁড়া, এই মরেছে। এই তো এসছে, দাঁড়া দাঁড়া, কি মুশকিল। এ কি দূর বাবা, এই তো এবার হয়েছে।